আজকে আমার স্টার্টিং স্টেশনটা কিন্তু বদলে গেছে। আজকে আমি নৈহাটি স্টেশনে আছি। তো আগে এই ব্যান্ডেল লোকাল আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে। ব্যান্ডেল লোকালে করে যাচ্ছি আজকে আমি আর অমিত। ওকে, চলো আমাদের সাথে আমরা বেরিয়ে পড়ি। আর শিয়ালদা থেকেও কিন্তু ট্রেন আছে ব্যান্ডেলে যাওয়ার, হাওড়া থেকেও ব্যান্ডেলে যাওয়ার ট্রেন আছে। আমরা করিফা স্টেশনে চলে এসেছি। এটা হলো সেকেন্ড স্টেশন, এরপরেই হলো আমরা গঙ্গা পেরোবো। ব্যান্ডেল স্টেশনে আমরা চলে এসেছি। তো লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য এখান থেকে হলো 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। এখানে যে অটোওয়ালার সঙ্গে আমাদের কথা হচ্ছিল, সে বলছিল পুরো ব্যান্ডেল ঘোরাবে আমাদের 1000 টাকা, আর হলো শুধু লাহিড়ী বাবা যেতে ও 150 টাকা নেবে। তো এখানে একদম দাঁড়াবেন না, সামনে এগিয়ে যাবেন, কারণ এখানে হলো 20 টাকা মূল্যে যাওয়া যায় লাহিড়ী বাবার আশ্রমে। লাহিড়ী বাবার আশ্রমে যাব, তো আমরা শেয়ারে অটো পেয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর আজকে আমরা একটা উইকেন্ডের সকালে চলে এসেছি ঘুরতে লাহিড়ী বাবার আশ্রম ব্যান্ডেলে। তো তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাই। এইটা হলো পার্কিং এরিয়া, আর দেখো কি সুন্দর এখানে ছোট ছোট গুমটি চায়ের দোকান। আর এইখান থেকেই আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমের দিকে যাব। পথটা খুব সুন্দর, এইদিকেও কিন্তু পার্কিং এরিয়া আছে। মানে দারুণ, পুরো পুকুর, মানে যেদিক দিয়ে আসছিলাম জঙ্গল, পুকুর, অসাধারণ একটা পরিবেশের মধ্যে এই আশ্রম। লাহিড়ী বাবার নাম হলো যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী। উনি হলেন একজন বাবাজির কাছ থেকে যোগসিদ্ধ হয়েছিলেন। শ্রী বিষ্ণু মোক্ষধাম আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। মার্জিত পোশাক, এখানে কিন্তু পোশাকের একটা ব্যাপার রয়েছে, আর হলো মাথা ঢেকে যেতে হয়। এখানে ঢোকার টাইমিং হলো 10টা থেকে 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আমরা এসেছি টালিগঞ্জ, মানে আমাদের বাসভবনই হচ্ছে লোকেশন। ও বাবা, তাহলে তো আপনারা তো অনেকটা জায়গা, মানে দূর থেকে এসেছেন এখানে। আমরাও রেগুলারই বেড়াচ্ছি এখন, কি জানে এই ব্লগারে টানে কিনা কে জানে। আচ্ছা, এখানে হলো জুতো রাখার জায়গা, এখানে জুতো রেখে যেতে হবে। আমাদের এখান থেকে প্রসাদের কুপন নেওয়া হয়ে গেল। তো প্রসাদের দাম হলো 80 টাকা করে। তো একটা কুপনে আমি এখান থেকে একটা সরস্বতীর খুব সুন্দর মূর্তি নিয়েছি, তোমাদেরকে পরে দেখিয়ে দেবো কেমন। তো আর এটা যেটা বলা যে কেউ অনেক দূর থেকে আসছেন, তো কোথায় থাকবেন, এখানে কিন্তু থাকার একটা ব্যবস্থা রয়েছে আশ্রমের মধ্যেই। সেখানে হলো 2 জন অ্যাডাল্ট আর তার সঙ্গে একটা 12 বছরের কমের বাচ্চা। তো এই নিয়ে পুরোটা নেবেন ওরা 1200 টাকা। তাতে থাকবে হলো 2 বেলা চা বিস্কিট, আর হলো ডিনার থাকবে, লাঞ্চের যে ভোগ সেই দুটো থাকবে, প্রসাদ থাকবে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত হওয়ায় দেশ বিদেশের মানুষ একে লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝখানে অবস্থিত এই বিশাল আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী, শ্রীরাম আছেন। তাদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের জন্য আলাদা প্রার্থনা স্থান রয়েছে। 2003 সালে শুরু হয়েছিল। আজ এর স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। মন্দিরের স্থাপত্য রাজস্থানী দক্ষিণ ভারতীয় মন্দিরের স্থাপত্যের একটি চমৎকার মিশ্রণে মুগ্ধ করে। পূর্ণিমার রাতে সাদা মন্দির কৈলাসের কথা মনে করিয়ে দেয়। এখানে হলো পা ধোয়ার ব্যবস্থা রয়েছে, আবার
এই পা ধোয়া হয়ে গেলে আবার জল পরিষ্কারও করে দিচ্ছে। মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া যায় না, আর সামনে থেকে তো এলাম। আর যেটা ভালো লাগছে এখানে এসে বং প্যাশনেট ট্রাভেলারকে দুজন চিনতে পারলেন, মানে এটা আমাদের কাছে একটা বিশাল বড় সাকসেস, গ্রেট সাকসেস। তো ভালো লাগলো, তারা আশীর্বাদ করছেন, তারা দেখছেন, অ্যাকনলেজ করছেন। এখানে বাগান আর এখানে ছোটখাটো জায়গা রয়েছে, চকলেটস, আইসক্রিমও আছে। মন্দিরের ঠিক ডান দিকে আমরা পেয়ে গেছি চায়ের ব্যবস্থা, তো চা খাবো একটুখানি। এই হলো মন্দির, আর আমরা এইদিকে যাচ্ছি প্রসাদের জন্য। লোকজন, ও আচ্ছা, একদম ভেরি নেক্সট ভোগ বন্টন কেন্দ্র। জুতো খুলে যেতে হবে এখানে। এখানে আমরা খাবো উইথ এইরকম একটা আমবাগান ভিউ এর সাথে। ভাত, একটা মিক্সড ভেজ পালং শাকে, আর এটা হলো ফুলকপির তরকারি, চাটনি, পাপড়, শেষ পাতে পায়েস। 12:16 বাজে আর 1টা পর্যন্ত এখানে খাওয়ার ব্যবস্থা, সেই জন্য বেশ লম্বা একটা লাইন পড়েছে। তো 12টার আগে এখানে প্রসাদের জন্য চলে এসো। আর এই সামনেটা কি অপূর্ব একটা বাগান। লাহিড়ী বাবা আশ্রমে এলে একটা ইম্পর্টেন্ট টিপস, সেটা হলো মন্দিরের চত্বর 12টা পর্যন্ত খোলা থাকে। তো 12টার মধ্যে তোমরা এখান থেকে টোকেনটা সংগ্রহ করে নাও যদি তোমরা প্রসাদ গ্রহণ করতে ইচ্ছুক থাকো। আমরা এতক্ষণ ছিলাম লাহিড়ী বাবার আশ্রমে, এবার আমরা যাচ্ছি হলো ব্যান্ডেল চার্চ। তো এইখানে আমরা একটা টোটো নিয়েছি, 40 টাকা ভাড়া। চলো চলে যাই, আমরা শেয়ারে যাব। আমরা টোটোতে করে এলাম ব্যান্ডেল চার্চে। এখন 1টা বাজতে 5 মিনিট বাকি। ব্যান্ডেল ব্যাসিলিকা, এটা 1599 সালে প্রতিষ্ঠিত। এটা কিন্তু অনেক প্রাচীন, ফরাসিরা এটা নিয়ে যুদ্ধ করেছিল, ফরাসিদের মেনলি ছিল জায়গাটা। তো চলো আমরা ব্যান্ডেল ব্যাসিলিকায় যাই। এখানে খাওয়ার জায়গার কোনো প্রবলেম নেই, কেউ যদি লাহিড়ী বাবার আশ্রমে খান কোনো অসুবিধে নেই, আর যদি না খান এইখানে প্রচুর হোটেল রয়েছে। আর সামনে খুব সুন্দর টিয়ারা রয়েছে। আর আমরা যাব, 4টে পর্যন্ত খোলা থাকে, 4:50 পর্যন্ত। তো আমরা ঠিক সময় চলে এসেছি। সকাল 8টা থেকে 4:50 পর্যন্ত খোলা থাকে। আমরা চলে এসেছি ব্যান্ডেল ব্যাসিলিকায়। আর এটা হলো 1500 সালে নির্মিত একটা চার্চ, অনেক পুরনো। মাঝখানে মুঘল সাম্রাজ্যের সময় এই চার্চটা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তারপরে আবার এটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে আর কি। তো এটা অতি প্রাচীন চার্চ, ফরাসিরা এই চার্চ নির্মাণ করেছিলেন। তো তোমরা দেখতেই পাচ্ছ। ব্যান্ডেল শব্দের অর্থ পর্তুগিজ ভাষায় জাহাজের মাস্তুল। এই গল্প জানতে গেলে সেই 1599 সালে চলে যেতে হবে। সেই সময় হুগলি নদীর তীরে এক জায়গায় একটি ছোট্ট উপনিবেশ গড়ে তুলল পর্তুগিজরা, আর সেইখানেই একটা গির্জা তৈরি হলো উপাসনার জন্য। চলছিল বেশ, কিন্তু পর্তুগিজদের লুটপাট ইত্যাদির জন্য মুঘলরা বেশ অসন্তুষ্ট ছিল তাদের ওপর। এইসব কারণে সম্রাট শাহজাহান হুগলির পর্তুগিজ কলোনি আক্রমণ করেন এবং যুদ্ধে পর্তুগিজরা চূড়ান্তভাবে পরাজিত হয়। যুদ্ধের পর গির্জার পাদ্রী ফাদার জোয়ান ডে ক্রুজকে বন্দি করে আগ্রায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হয়েছিল এক মত্ত হাতির সামনে ফেলে দিয়ে। কিন্তু আশ্চর্যের ঘটনা, সেই মত্ত হাতি ফাদারকে পায়ে না পিষে সুরে করে নিজের পিঠে বসিয়ে নেন। এই দৃশ্য দেখে শাহজাহান তার সঙ্গী সাথীদের মুক্তি দিলেন এবং সঙ্গে বিশাল জমিও দান করলেন নতুন গির্জার জন্য। নতুন গির্জা তৈরির কাজ তখন শেষ পর্যায়ে। এমন সময় সমুদ্রে হারিয়ে যাওয়া একটি পর্তুগিজ জাহাজ হঠাৎই ওই নতুন গির্জার চূড়ো দেখে দিক নির্ণয় করে সেখানে পৌঁছে গেলেন।
ওই জাহাজের ক্যাপ্টেন প্রতিজ্ঞা করেছিলেন তীর খুঁজে পেলে প্রথম যে গির্জা তিনি দেখতে পাবেন সেখানেই তিনি জাহাজের মাস্তুলটি দান করবেন। সেই মতো তিনি মাস্তুলটি দান করলেন গির্জাকে। আর পর্তুগিজ ভাষায় ব্যান্ডেল শব্দের অর্থ যেহেতু মাস্তুল, তাই ওই গির্জা এবং সেই সূত্রে জায়গাটির নামও হয়ে গেল ব্যান্ডেল। ব্যান্ডেল চার্চে আজও রয়েছে সেই পুরনো মাস্তুলটি। কেউ কেউ অবশ্য বলেন ব্যান্ডেল শব্দের অর্থ যেখানে অনেক বিদেশি বসবাস করেন, কিন্তু মাস্তুলের জন্য নয়, উপনিবেশ হওয়ায় অনেক বিদেশি থাকতেন বলেও ব্যান্ডেল নামটি হতে পারে। চলে এসেছি এই জায়গাটায়, প্রার্থনা স্থান ওপরের দিকে আছে, আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠব। খুব সুন্দর জায়গাটা, এখানে সব ক্যান্ডেল জ্বালানো হচ্ছে। আর সমস্ত যিশুর জীবন কাহিনী ওয়ালে ওয়ালে বর্ণিত আছে এখানে। এটা হলো প্রার্থনা গৃহ, উপাসনা গৃহ। আর আমরা একটু ওপরে যাই। এইদিকে হলো উপাসনা গৃহ, পুরো চার্চটা ওপর থেকে দারুণ, ভীষণ ভালো লাগছে। হুগলি নদী আর পুরো চার্চ, তার সামনে মাঠ, অসম্ভব সুন্দর, প্রচুর লোকজন। এটা হলো প্রার্থনা গৃহ। এই চূড়াটাই আমরা বাইরে থেকে দেখছিলাম, আর এই ঘড়ি ঘরটাও দেখছিলাম। এই জায়গাটা দিয়ে আমরা এসেছি, কি সুন্দর লাগছে। চলে এসেছি আমরা ব্যান্ডেলের ইমামবাড়াতে। ভীষণ সুন্দর আর্কিটেকচার। তো এখানকার এন্ট্রি ফিজ হলো 10 টাকা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই কটা মাস 8টা থেকে 5টা পর্যন্ত খোলা। মার্চ, এপ্রিল, মে, জুন 8টা থেকে 5:30। আর জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 8টা থেকে 5:30, সেম টাইম। ওকে, চল আমরা টিকিট কাটবো। অপরূপ হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল, দীর্ঘ 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজি মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা, জনকল্যাণমূলক কাজের জন্য হাজি মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। ইমামবাড়া একটি পবিত্র মিলন ক্ষেত্র, যেখানে ইমাম হোসেনের আত্মবলিদানকে স্মরণ করা হয়। নবী হযরত মুহাম্মদের নাতি ইমাম হোসেন ইরাকের কারবালা ময়দানে প্রকৃত ইসলাম ধর্মকে রক্ষা করতে ও বাঁচিয়ে রাখতে শহীদ হয়েছিলেন। তৎকালীন শাসক ইসলাম ধর্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। ইরাকের কারবালা ময়দানে নৃশংস ও মর্মান্তিক ঘটনা ঘটেছিল আরবির মহরম মাসে। ইমাম হোসেন তার পরিবারের সদস্য ও অনুগামী মিলিয়ে 72 জন ইসলাম ধর্মকে ধ্বংস করতে চাওয়া শাসকদের সাথে আপোষ না করে মৃত্যুবরণ করেছিলেন। ইমাম হোসেন সহ সব শহীদের স্মরণ করা হয় প্রতি বছর মহরম মাসের প্রথম 10 দিনে। ইমামবাড়া মসজিদ নয়, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য ইমামবাড়ার দরজা খোলা। কিন্তু সেটা মোবাইল ক্যামেরায়, ডিএসএলআর নিয়ে ছবি তোলাটা কিন্তু নিষিদ্ধ। কিন্তু এই জায়গাটা এমন একটা জায়গা যে ডিএসএলআর দিয়ে ছবি তুললে এই ছবিটা হলো মানে স্বর্গরাজ্যে পরিণত হবে। সেই ছবিটা কি অসম্ভব সুন্দর, মনে হচ্ছে কোনো রাজবাড়ি, কিন্তু রাজবাড়ি ঠিক হিন্দুদের রাজবাড়ির মতো নয়। অসম্ভব সুন্দর ইমামবাড়া, যতবার আসি আর আমি চমৎকৃত হয়ে যাই, এত সুন্দর। এখানে ফোয়ারা, আহা, আর এই ঘড়ি ঘর, এখানে শৌচালয় আছে,
এই জায়গাটা পুরো পুরনো, এখানটা পুরো পুরনো, আর এটা নতুন, সুন্দর সংস্কার করা হয়েছে, কি ভালো। আর এখানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হয়। এই উপাসনা গৃহ। আর আমরা একবার যাবো সূর্য ঘড়ির দিকে, ইন্ডিকেট করা আছে, কি সুন্দর লিখেছে দেখো, এই স্থানে অযথা আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না, মানে আপনি এখানে দাঁড়াবেন না বিনা অর্থে। চলো, অয়েল রুম, আরে বাবা ভীষণ সুন্দর, এত কাছে, এত সুন্দর একটা জায়গা। আর গঙ্গাবক্ষ পুরো নীল হয়ে রয়েছে একদম। একটা কথা বলে দিই, নৌকো করেও কিন্তু ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া অথবা ইমামবাড়া থেকে ব্যান্ডেল চার্চে আসা যায়, মূল্য 70 থেকে 80। আর এখানে আইস গোলা আছে। আচ্ছা এখানে না, হ্যাঁ আমি একটা আলু কাবড়ি খাবো, আমার খুব আলু কাবড়ি খেতে ইচ্ছে করছে। বোম্বে গোলা আইস, কি খাবে? কালাখাট্টা? ঠান্ডা লেগে যাবে। এখানে কি সুন্দর গাছ, আর গাছের নিচে এরকম একটা বসার জায়গা। আলু কাবড়ি হবে গো? একটা দাও না গো। কত করে? আর এই হলো সূর্য ঘড়ি, যেটা দেখার জন্য এখানে আসা। এখানে কোনো ডায়ালের কোনো ব্যাপার নেই, এই যে এই ছায়াটা সেই অনুযায়ী। আলু কাবড়ি পেতাম, এখন তো সব ছোলা ঠোলা ছাড়া দেবেন না ওনারা। আর দেখো সামনে গঙ্গা, আমার এই আলু কাবড়ি, তার সাথে গঙ্গা, আর এই হলো ব্রিজ, জুবিলি ব্রিজ, আর এই হচ্ছে কালাকাট। আরে বাহ, হ্যাঁ কোনো একটা টিকনিকে কেউ যাচ্ছে এরকম ব্যাপার, কি সুন্দর লাগছে, হোয়াইট পুরো, একটা নৌকোও তার সঙ্গে জোড়া আছে। কারো যদি জানা থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও এই জিনিসটা কি। আচ্ছা এইখানেও কিন্তু ঘোরা যায়, বলছে যে এই ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে, 250 টাকা নেবে বলছে দুজনের। এই ব্রিজটার নাম হলো জুবিলি ব্রিজ। যারা ইমামবাড়াতে এসেছো, ব্যান্ডেল ইমামবাড়াতে, তাদের জন্য ইনফরমেশন, এটা জুবিলি ব্রিজ, এটা নৈহাটি আর ব্যান্ডেলকে কানেক্ট করে, আর এখান দিয়ে নৈহাটি ব্যান্ডেলের ট্রেন যায়। একটা জিনিস তুমি লক্ষ্য করেছো, আজকে আমাদের ট্রিপটাকে কি নাম দেওয়া যেতে পারে? আজকে আমাদের ট্রিপটাতে একটা জিনিস আছে, আমরা একটা হিন্দুদের জায়গায় গেলাম, ইয়েস, একটা মুসলিমদের জায়গায় গেলাম, একটা খ্রিস্টানদের জায়গাতে গেলাম, সংহতি ট্রিপ। এক্স্যাক্টলি। ইমামবাড়া প্রবেশদ্বারের উপর একটি চূড়া আছে। এই উচ্চতা আনুমানিক 150 ফুট। চূড়াটিতে উঠবার জন্য দুই দিক থেকে সিঁড়ি আছে। এই চূড়ার মাঝখানে একটি বিস্ময়কর ঘড়ি লাগানো আছে। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলাত থেকে কিনেছিলেন এটি। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন। দম দেওয়ার জন্য যে চাবিটি ব্যবহৃত হয় তার ওজন 20 কিলোগ্রাম। চূড়ার দুই দিকে দুটি ডায়াল আছে এবং ডায়াল দুটিতে ওই সংযুক্ত কাঁটাগুলি একটি মেশিন দ্বারা চালিত। ঘড়িটিতে শুধু সময় জানা যায় না, নির্দিষ্ট সময় অন্তর ঘন্টার আওয়াজ শোনা যায়। মেশিন ঘরের ঠিক ওপরে 3 কুইন্টাল ওজনের 3 আকারের ঘন্টা আছে। অমিত দেখতে পাচ্ছি। যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ এবং 30 মণ। মাঝারি ও ছোট ঘণ্টাদ্বয় প্রতি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘণ্টাটি প্রতি 1 ঘণ্টা অন্তর বাজে। এই ঘড়িটির কাঁটা আজও নিয়মিত চলেছে এবং তার কাজ যথাযথ পালন করে চলেছে। খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এই রকম সুবিশাল ঘড়ি নেই। এখানে 154 খানা সিঁড়ি আছে।
মহসিনের কবরস্থান এটা। এখান থেকে হংসেশ্বরী মন্দিরে যায় 6.1 কিলোমিটার। রামেশ্বর রায়, তার পুত্র রঘুদেব রায়, তার পুত্র গোবিন্দ রায় এবং গোবিন্দ রায়ের পুত্র নৃসিংহদেব রায়। তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার বিধবা পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ শুরু করেন। এই মন্দিরে 13টি রত্ন ও মিনার প্রতিটি প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত। মন্দিরের গর্ভগৃহের উচ্চতা 70 ফুট। এখানে যে মায়ের মূর্তিটা আছে সেটা কিন্তু নিম কাঠের তৈরি। গোলাকার বেদির ওপর পাথরে নির্মিত শায়িত শিবমূর্তির নাভি থেকে উদ্গত প্রস্ফুটিত পদ্মের ওপর দেবী হংসেশ্বরীর মূর্তি নির্মিত। দেবী মূর্তি নীলবর্ণা, ত্রিনয়নী, চতুর্ভুজা, খড়গধারিণী ও নরমুণ্ডধারিণী। হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির। এটা কিন্তু টেরাকোটা কাজ নির্মিত। আমরা সিঁড়ি দিয়ে চলে যাই। এই অনন্ত বাসুদেবের মন্দিরটি নির্মাণ করেন রামেশ্বর রায়। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে বং প্যাশনেট ট্রাভেলারকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।